নমস্কার বন্ধুরা, ফ্যাক্টমেশন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি 14, 15, 16, 17 মে তারিখের একদম বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলি রেল, স্টাফ সিলেকশন কমিশনের এমটিএস, সিজিএল, সিএইচএসএল, পুলিশ সহ সমস্ত চাকরির পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো বেশি সময় নষ্ট না করে এবার শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি হল, কোন দল লা লিগা 2025-26 ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে? এই প্রশ্নের উত্তরটি হল এফসি বার্সেলোনা। ক্যাম্প নুতে অনুষ্ঠিত নির্ণায়ক এল ক্লাসিকো ম্যাচে রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়ে বার্সেলোনা এফসি টানা দ্বিতীয়বারের মতো লা লিগা শিরোপা জিতেছে। এটি বার্সেলোনার ইতিহাসে 29তম লা লিগা শিরোপা। লা লিগা হল স্পেনের শীর্ষ পেশাদার ফুটবল লিগ। আমাদের পরের প্রশ্নটি হল, কোন রাজ্য সরকার নারীদের প্রতি মাসে 3000 টাকা আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করেছে? এর উত্তরটি হল পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের নতুন সরকার মহিলাদের কল্যাণের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করার ঘোষণা করেছে। এই প্রকল্পের অধীনে যোগ্য মহিলাদের প্রতি মাসে 3000 টাকা আর্থিক সহায়তা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি প্রদান করা হবে। এটি পূর্ববর্তী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্থলাভিষিক্ত হবে। আমাদের পরের প্রশ্নটি হল, 2026 সালের মে মাসে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেল এর নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সিএমডি কে হলেন? এই প্রশ্নের উত্তরটি হল ডক্টর অশোক কুমার পান্ডা। ডক্টর অশোক কুমার পান্ডা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেল এর নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সিএমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। অশোক কুমার পান্ডা অমরেন্দু প্রকাশের স্থলাভিষিক্ত হয়েছেন। সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। ধরন সরকারি মালিকানাধীন মহারত্ন। প্রতিষ্ঠা 24শে জানুয়ারি 1973। সদর দপ্তর নয়াদিল্লি। আমাদের পরের প্রশ্নটি হল, সাংহাইতে অনুষ্ঠিত আর্চারি বিশ্বকাপ স্টেজ 2 এর ফাইনালে ভারতীয় মহিলা রিকার্ভ দল কোন পদক জিতেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল স্বর্ণপদক। ভারতীয় মহিলা দল শুট অফে চীনকে 5-4, 28-26 সেটে হারিয়ে স্বর্ণপদক জিতেছে। স্বর্ণপদক বিজয়ী দলে ছিলেন অভিজ্ঞ দীপিকা কুমারী, অঙ্কিতা ভোকত এবং কুমকুম মোহাগ। আমাদের পরের প্রশ্নটি হল, এনসিআরবি দ্বারা প্রকাশিত ক্রাইম ইন ইন্ডিয়া 2024 প্রতিবেদন অনুযায়ী কোন শহরে সর্বাধিক সংখ্যক আমলযোগ্য অপরাধ কগনিজেবল ক্রাইমস নথিভুক্ত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল দিল্লি। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবি ক্রাইম ইন ইন্ডিয়া 2024 প্রতিবেদনটি প্রকাশ করেছে। 19টি মহানগরীর মধ্যে আমলযোগ্য অপরাধের সংখ্যার দিক থেকে দিল্লি শীর্ষে রয়েছে, যেখানে 2,75,402টি মামলা নথিভুক্ত হয়েছে। সাম্প্রতিক নারীদের বিরুদ্ধে অপরাধের তালিকাতেও দিল্লি শীর্ষে রয়েছে। আমাদের পরের প্রশ্নটি হল, 2026 সালের মে মাসে কেরালা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করবেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল ডি সতীশন। কংগ্রেস নেতা ডি সতীশন কেরালার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ডি সতীশন কেরালার 13তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। 2026 সালের কেরালা বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউডিএফ 140টি আসনের মধ্যে 102টি আসনে জয়লাভ করেছে। কেরালা নতুন নাম কেরলম। রাজধানী তিরুবনন্তপুরম ত্রিভান্দ্রম। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর 23তম। ঐতিহ্যবাহী শাস্ত্রীয় নৃত্য কথাকলি এবং মোহিনীয়াট্টম। বন্ধুরা, আমাদের পরের প্রশ্নটি হল, মার্কিন সিনেট কাকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক
ফেডারেল রিজার্ভ এর নতুন গভর্নর হিসেবে নিযুক্ত করেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল কেভিন ওয়ারশো। মার্কিন সিনেট কেভিন ওয়ারশোকে ফেডারেল রিজার্ভের গভর্নর হিসেবে নিযুক্ত করেছে, যার ফলে তিনি মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী চেয়ারম্যান হয়েছেন। আমাদের পরের প্রশ্নটি হল ৪৪ বছরের দীর্ঘ বিরতির পর ২০২৬ সালের মে মাসে কোন দেশটি এশিয়ান ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ এর আয়োজক হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল ভারত। ভারত গুজরাটের গান্ধীনগরে ২০২৬ সালের এশিয়ান ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে। ৪৪ বছরের মধ্যে এই প্রথম ভারত এই প্রতিযোগিতার আয়োজন করল। আমাদের পরের প্রশ্নটি হল ব্রিটিশ একাডেমি টেলিভিশন অ্যাওয়ার্ডস BAFTA TV অ্যাওয়ার্ডস ২০২৬ এ কোন অনুষ্ঠানটি সেরা ড্রামা সিরিজ এর পুরস্কার জিতেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল কোড অফ সাইলেন্স। লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত ২০২৬ সালের ব্রিটিশ একাডেমি টেলিভিশন অ্যাওয়ার্ডস বাফটা টিভি অ্যাওয়ার্ডস ITV1 এর থ্রিলার ড্রামা কোড অফ সাইলেন্স মর্যাদাপূর্ণ সেরা ড্রামা সিরিজ পুরস্কার জিতেছে। ২০২৬ বাফটা টিভি অ্যাওয়ার্ডসের প্রধান বিজয়ীগণ: সেরা অভিনেতা স্টিফেন গ্রাহাম অ্যাডোলেসেন্স এর জন্য, সেরা অভিনেত্রী নার্গেস রশিদি প্রিজনার ৯৫১ এর জন্য, সেরা ড্রামা সিরিজ কোড অফ সাইলেন্স ITV1। আমাদের পরের প্রশ্নটি হল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন CBI এর পরিচালক হিসেবে কার কার্যকাল কেন্দ্র সরকার ১ বছর বাড়িয়ে মে ২০২৭ পর্যন্ত করেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল প্রবীণ সুদ। ২০২৬ সালের মে মাসে ক্যাবিনেটের নিয়োগ কমিটি ACC সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন CBI এর ডিরেক্টর প্রবীণ সুদের কার্যকাল আরও ১ বছর বাড়িয়ে ২৪শে মে ২০২৭ পর্যন্ত করেছে। তিনি কর্ণাটক ক্যাডারের ১৯৮৬ ব্যাচের IPS অফিসার। ২০২৩ সালের মে মাসে তাকে ২ বছরের জন্য এই পদে নিয়োগ করা হয়েছিল। এটি তার দ্বিতীয় দফায় মেয়াদ বৃদ্ধি। CBI ডিরেক্টর একটি উচ্চ পর্যায়ের ৩ সদস্যের কমিটির সুপারিশে নিযুক্ত হন। এই কমিটিতে থাকেন প্রধানমন্ত্রী, চেয়ারম্যান, লোকসভার বিরোধী দলনেতা লক এবং ভারতের প্রধান বিচারপতি CJI বা তার দ্বারা মনোনীত সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি। আমাদের পরের প্রশ্নটি হল মে ২০২৬-এ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোন নিরাপত্তা বাহিনীকে প্রেসিডেন্টস কালার্স সম্মানে ভূষিত করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স NDRF। ১৪ মে ২০২৬ তারিখে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে আয়োজিত একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF-কে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস কালার্স সম্মানে ভূষিত করেন। প্রেসিডেন্টস কালার্স, যাকে নিশান ও বলা হয়, হল দেশের প্রতি অনন্য সেবার স্বীকৃতিস্বরূপ ভারতের যে কোনো সামরিক, আধা সামরিক বা পুলিশ বাহিনীকে দেওয়া সর্বোচ্চ সম্মান। দুর্যোগ মোকাবিলায় গত ২০ বছরের অসামান্য অবদানের জন্য NDRF এই সম্মান লাভ করেছে। আমাদের পরের প্রশ্নটি হল গুজরাটের কোন শহরে ভারতের প্রথম ব্যক্তিগতভাবে তৈরি সামরিক বিমান এয়ারবাস C-295 চূড়ান্তভাবে সংযোজন অ্যাসেম্বল করা হচ্ছে? এই প্রশ্নের উত্তরটি হল ভাদোদরা। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি সামরিক পরিবহন বিমান এয়ারবাস C-295 গুজরাটের ভাদোদরা শহরে চূড়ান্তভাবে সংযোজন অ্যাসেম্বল করা হচ্ছে। এটি মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড TASL এবং স্পেনের এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেসের একটি যৌথ ঐতিহাসিক প্রকল্প। আমাদের পরের প্রশ্নটি হল ইউরোপীয় T20 প্রিমিয়ার লিগে ETPL ডাবলিন ফ্র্যাঞ্চাইজির মালিক কে হয়েছেন? এই প্রশ্নের উত্তরটি হল রাহুল দ্রাবিড়।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও প্রধান কোচ রাহুল দ্রাবিড় ইউরোপীয় টি-20 প্রিমিয়ার লিগে ইটিপিএল ডাবলিন ফ্র্যাঞ্চাইজির সহমালিক হয়েছেন। এই দলটির নাম রাখা হয়েছে ডাবলিন গার্ডিয়ান্স। ইটিপিএল হল আইসিসি অনুমোদিত একটি বহুজাতিক ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ, যা আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ডের যৌথ সহায়তায় পরিচালিত হচ্ছে। আমাদের পরের প্রশ্নটি হল 2026 সালের মে মাসে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার 35 বছরের অভিজ্ঞতা এবং স্মৃতির ওপর ভিত্তি করে কোন বইটির উন্মোচন করেছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল আপন আপন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার প্রায় 35 বছরের দীর্ঘ সম্পর্ক ও স্মৃতির ওপর ভিত্তি করে একটি স্মৃতিকথামূলক বই লিখেছেন, যার নাম আপন আপন। আমাদের পরের প্রশ্নটি হল পর্তুগালে তৈরি হতে যাওয়া ভারতের এআই চালিত যুদ্ধ বিমানের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল কাল ভৈরব ভারতের প্রথম সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চালকহীন যুদ্ধবিমান অটোনমাস কম্ব্যাট এয়ারক্রাফট। প্রস্তুতকারক হল ফ্লাইং ওয়েজ ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস FWDA। এটি বেঙ্গালুরু ভিত্তিক একটি এআই প্রতিরক্ষা স্টার্টআপ। আমাদের পরের প্রশ্নটি হল 18তম পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার হিসেবে কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল রথীন্দ্র বসু। পশ্চিমবঙ্গের 18তম বিধানসভার অধ্যক্ষ বা স্পিকার হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস, যিনি পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তিনি কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। আমাদের পরের প্রশ্নটি হল ডোনানেমাব কোন রোগের সাথে সম্পর্কিত, যা প্রথমবার ভারতে চালু হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল আলজাইমার। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ওষুধ প্রস্তুতকারক সংস্থা এলি লিলি ভারতে লরমালজি ব্র্যান্ড নামে ডোনানেম্যাব নামক ওষুধটি চালু করেছে। এটি আর্লি অনসেট অ্যালঝাইমার্সে আক্রান্ত রোগীদের জন্য একটি নতুন ধরনের ওষুধ। অ্যালঝাইমার্সে অ্যামাইলয়েড বিটা নামক একটি ত্রুটিপূর্ণ প্রোটিন মস্তিষ্কে জমা হয়। এই ওষুধটি এই জমা হওয়া প্রোটিনের উপর কাজ করে এবং তা কমানোর চেষ্টা করে। এর ফলে স্মৃতিশক্তি হ্রাস ধীর হতে পারে, চিন্তা করার ক্ষমতা তত দ্রুত নষ্ট হয় না, রোগের অগ্রগতি কিছুটা ধীর হতে পারে। তবে এই ওষুধটি রোগটিকে সম্পূর্ণরূপে নিরাময় করে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে এরকম আরও প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।